47 ব্রিটিশ, 42 52 সাল, 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, 71 বা 71 পরবর্তীতে। 47 থেকে যদি আপনি ধরেন, বাংলাদেশ আপনার হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ, তারপর আসাম, বিহার, এগুলো মূলত বাংলাদেশের অংশ ছিল। বাট ওই যে কথা আছে না যে আমি নেতা হব, বাট কাজে আমি কিছু করতে পারি না, আমাদের নেতাদের দূরদর্শিতার অভাবে আমরা এই অঞ্চলগুলো হারাইছি। যার পরবর্তীতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বারবার বলছে যে এই রাজ্যগুলো যদি বাংলাদেশের মধ্যে না আসে তাহলে আমি বাংলাদেশের মানচিত্রকে সম্পূর্ণ বলতে পারি না। এটা নিয়ে ভারতের একটা ক্ল্যাশ ছিল বাংলাদেশের উপরে, সবসময় ছিল। দেন 52-তে আমরা যদি ধরি যে পাকিস্তানের সাথে আমাদের, তারা চাইলো রাষ্ট্রভাষা উর্দু করতে, কারণ তারা জানতো যদি একটা সংস্কৃতিতে মানুষ অধিক বেশি ইনভলভ হয়ে যায়, যদিও আমরা ইনভলভ ছিলাম, অধিক বেশি ইনভলভ হয়ে যায়, পরবর্তীতে ওই জাতিরে নীরব করে রাখাটা খুব খুব টাফ। সেই জন্যই মূলত তারা তাদের ভাষাটাও আমাদের উপরে চাপাই দিতে চাইব। বাট আমরা বাঙালি ভাষাভাষী মানুষ খুব বেশি নিজেদের সংস্কৃতি, নিজেদের ভাষা নিয়ে আবেগপ্রবণ। আমরা 52-তে পরবর্তীতে আন্দোলন করি, তারা মানতে বাধ্য হয়। আর যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, পাকিস্তানের শাসকরা খুব বেশি পরিমাণে আমাদের দিকে অত্যাচার জুলুমিগুলো করতো, কারণ তারা চাইতো যে, বা তারা ভাবতো যে 47-এ ব্রিটিশদের সাথে যেরকম হয়েছে ইন্ডিয়া পাকিস্তান বা আমাদের যে জুলুম করছে, আমরা যদি ঠিক সেইটাই করে রাখি, তাহলে একনায়তন্ত্র যদি করে রাখি, তাহলে আমরা বাঙালিদের কখনোই নেতৃত্ব দেওয়া লাগবে না। আপনি যদি সেটা খেয়াল করেন, আজও পর্যন্ত পাকিস্তানের সেই নীতিটাই আছে। এই জন্য পাকিস্তানের একটা প্রধানমন্ত্রীও পূর্ণভাবে ক্ষমতা রাখতে পারেনি। লাস্ট যদি ইমরান খানের কথা বলেন, সেও কিন্তু সেনাবাহিনী থেকে আপনার পদচ্যুত হয়েছে। এটাই হলো বিষয়, যে পাকিস্তানের মূলনীতি তখন এটাই ছিল, আজও এটাই আছে, যে তারা কখনোই আপনার গণতান্ত্রিক সরকারে বিশ্বাস করে না। এটা হলো একটা বিষয়। 69 গণঅভ্যুত্থান, ওইখানে আপনার যদি আপনি আপনার যুক্তফ্রন্টের পরে বা যুক্তফ্রন্টের সময় যদি দেখেন, আপনার যে জাতীয় 4 নেতার কথা তখন ছিল, তার মধ্যে একজন নেতা মনে করতে পারতেছি না, যাই হোক, উনি একজন মাওলানা ছিলেন। ওনার ইতিহাসটাই বাংলাদেশ থেকে গায়েব করে দেওয়া হয়েছে। তো আমরা যদি ভালোভাবে সার্চ করি, তাহলে অবশ্যই আমরা সেই ইতিহাসটা পাবো। অবশ্যই আমি অন্যভাবে একটা রিমাইন্ডার করে আপনাদের জানাবো বিষয়টা। তো যুক্তফ্রন্ট কেন আমরা রাখতে পারিনি? যুক্তফ্রন্ট আমরা এই জন্য রাখতে পারিনি কারণ আমরা আমাদের স্বাধীন চেতা মনোভাবটা রাখতে পারি সব সময়। আজও পর্যন্ত আমরা যে কোনো একটা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ি, জীবন দিতে পারি, সব করতে পারি, বাট ওইটা ধরে রাখতে হবে, বা আমরা যেই জিনিসটা অর্জন করলাম সেটাকে কিভাবে ঠিক রাখতে হবে, সেটাই আমরা আজ পর্যন্ত শিখিনি। সেই জন্য বারবার আমরা সবার থেকে লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচারের শিকার হয়েছি। আফটার গণঅভ্যুত্থান যদি আপনি বলেন, 70 নির্বাচনেও আমরা জয়লাভ করলাম। জয়লাভ করার পর আমার যতদূর আমি জানি যে শেখ মুজিবকে একটা আপনার অফার দেওয়া হয়েছিল যে তুমি বাংলাদেশ দেখো, সাইড দেখো, আমরা এই সাইড দেখব। এখন শেখ মুজিব সেটা মানেনি, মানার কথাও না, কারণ আমি যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হব বা রাষ্ট্রপতি হব, তখন ইসমেন আমি পুরো পাকিস্তানের রাষ্ট্রপতি, আমি অর্ধেক প্রদেশ কেন দেখব? ইট ওয়াজ এ বিগ ডিসিশন ফর শেখ মুজিব। শেখ মুজিব যদি তখন সেটা গ্রহণ করতেন, তাহলে আজ বাংলাদেশ হইতো না, আর বাংলাদেশের স্বাধীনতা বলতেও কোনো কিছু অর্জন হইতো না। বাট হয়তো এত মানুষ মারা যেত না, বা পাকিস্তান আজকে থাকতো। বাট আমি গর্ববোধ করি যে বাংলাদেশ বাঙালি, বাংলাদেশ হিসেবে ভালো আছি, কারণ পাকিস্তানের মূলনীতি আজও ভালো না। তো এই 47 পরবর্তী থেকে 70 পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই ভারত থেকে আমাদের সহযোগিতা এসেছে। এটা কেন এসেছে? তাদের স্বার্থের জন্য। কারণ
ভারত সবসময় জানতো যে বাঙালিদের অংশ ওই রাজ্যগুলো যেটা আমাদের অংশে আছে, যেটার দিকেই চোখ আছে আমাদের সেই নেতাদের, যারা মূলত 47 পরবর্তীতে বাংলাদেশ লিড করছে। তাদের মধ্যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তো সরাসরি বলছে। আর ভারতের সাথে সেই সময় পাকিস্তানের সাথে অধিক পরিমাণে সমস্যা হইতেছিল, যুদ্ধক্ষেত্র ঝামেলা এগুলো হইতেছিল। তারা ভেবেছিল যদি বাংলাদেশকে আমরা হাত করে না আনতে পারি, তাহলে দুই দিক থেকে যদি আমাদের আক্রমণ করা হয় তাহলে ভারতের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে। সেই জন্য তারা বাংলাদেশকে সহযোগিতা করছে। মূলত কোনো দিনই বন্ধু চিন্তা করে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেনি। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আপনি 70 নির্বাচনের পরবর্তীতে যখন 71 আপনার সালের সুন্দরী মেয়েদের দিকে এদিকে তাকাও, আমি 25শে মার্চ রাতের কথা যদি আপনি বলেন, সেই ভয়ঙ্কর রাতের কথা আমরা নাই বলি, মনে কষ্ট লাগে। তো আপনার সেই রাতের পরে বাংলাদেশে দুই ধরনের মানুষ আপনার ডিভাইডেড হয়ে যায়। কিছু মানুষ পাকিস্তান চেয়েছিল যে আমরা, আপনি সাধারণত জানেন যে মুসলিমরা বা বাঙালিরা খুব আবেগপ্রবণ হয়। তো এদের মধ্যে অনেক বাঙালি যারা ভাবতেছিল যে আমি তো পাকিস্তানি, আমি কেন বাংলাদেশ চাইব, আমি অন্য কেন রাষ্ট্র চাইব। আবার অনেকে চাইতেছিল না, আমি অত্যাচার জুলুমের শিকার হইতেছি, আমার বাংলাদেশ লাগবেই। এখন তৎক্ষণাৎ মনোভাবের মধ্যে যখন অত্যাচারের পরিমাণ আর জুলুমটা বেড়ে গেল, তখন সবাই স্বাধীনতাটা চাইল। আর কিছু পরিমাণ মানুষ যারা সরাসরি সরকারকে বা পাকিস্তানকে সহযোগিতা করেছিল, তাদেরকে আমরা মূলত রাজাকার বা রাজাভাই যাই বলি। আর বাকি তো মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, আমরা জানি যে দেশের জন্য যারা জীবন দিচ্ছে তারা মুক্তিযোদ্ধা। তো এই ফিল্ডগুলোতে এই মুক্তিযুদ্ধের মঞ্চে যেই 4 নেতা আর আমাদের সূর্য সন্তানরা যারা ফিল্ডে মুক্তিযুদ্ধ করলো, আমরা কি মূলত তাদের তাদেরকে সম্মান দিতে পারছি, বা আমরা কি তাদের যেই স্ট্র্যাটেজিগুলা, তাদের যে মুভমেন্টগুলা, তারা কি চেয়েছিল বাংলাদেশে করতে, সেগুলো ধরে রাখতে পারছি, বা আমরা কি তাদের তাদের আদর্শগুলো ধরে রাখতে পারছি? আমরা পারিনি। আপনি যদি খেয়াল করেন মুক্তিযুদ্ধের পরবর্তীতে সময় 1971 পর্যন্ত শেখ মুজিব হ্যাজ গ্রেট স্যালুট। আমি তাকে নিয়ে কিছু বলতে চাই না, সেজন সম্মানিত মানুষ, বাংলাদেশের স্বাধীন হওয়ার বিষয়ে তার খুব বেশি অবদান। বাট এইটাও বলতে হবে, আমি এইটা বলতে চাই না তার ক্রাইম বা অ্যাবাউট সামথিং সে করছে, কারণ আমার তখন জন্ম হয়নি, আমি যতটুকু শুনছি সত্য মিথ্যা হইতে পারে। বাট এইটা আমি বলতে পারি, সে 71 পরবর্তীতে তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত তিনি সফল কোনো রাষ্ট্রপতি ছিলেন না। তিনি তার ক্ষমতার সময় একজন সফল রাষ্ট্রপতি কখনোই ছিলেন না, সেটাই তার ব্যর্থতা। তিনি একজন ভালো রাষ্ট্রনায়ক ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়, বাট পরবর্তীতে তিনি ভালো রাষ্ট্রনায়ক হতে পারেননি। আপনি যদি মহাত্মা গান্ধীর দিকে তাকান বা নেলসন ম্যান্ডেলার দিকে তাকান, তারা স্বাধীনতার জন্য আন্দোলন করে গেছেন, বাট পরবর্তীতে তারা রাজনীতি এমনভাবে ইনভলভ হয় নাই, বা হলেও তারা তাদের সুযোগ বুঝে, বা তারা ভাবছে যে এটা তরুণদের সময়, বা যারা ফিল্ডে কাজ করছে, বা যেমন তখন জওহরলাল নেহরু ছিল, বা আপনি যে সুভাষচন্দ্র বসুর কথা বলেন, অনেকে জানি যে মারা গেছেন, এই ধরনের নেতাদের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাই ছিল মহাত্মা গান্ধীর জন্য বেশ তিনি ভেবেছেন। কারণ তার উদ্দেশ্য ছিল স্বাধীনতা অর্জন করা, দেশকে শাসন করা নয়। আর শেখ মুজিবুরের এই জিনিসটাই আজও পর্যন্ত আমার মাথায় ঢুকে না, তার উদ্দেশ্য কী ছিল, দেশ স্বাধীন করা অথবা দেশ শাসন করা। যাই হোক, তো 74 পর্যন্ত বাংলাদেশে কি হয়েছে না হয়েছে সেটা মানুষ অনেকে ইতিহাস থেকে পড়ে, আমরা এই ইয়াং জেনারেশন অনেক কিছু জানতে পারি না। আপনারা তার পরবর্তীতে 1975 সালে শেখ মুজিবকে মারা হয়, আমরা কখনোই এটা সাপোর্ট করি না, কারণ হত্যাযোগ্য। যদি আমার শত্রুকেও মারা হয়, আর তিনি একজন নেতা ছিলেন, জাতির নেতা, যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সেটা তো কোনো কাম্যই নয়। বাট আমি যদি বলি যে
যে কোনো হত্যাযোগ্য, সেটা হোক শেখ মুজিব, জিয়াউর রহমান সাহেব, যেই হোক, হত্যাযোগ্য, তার বিচার অবশ্যই বাংলাদেশে হওয়া উচিত ছিল। আমি মনে করি যদি 1975 সালে সেই বিচার হতো তাহলে জিয়াউর রহমানকে মুক্তি হতো না, বা পরবর্তী দেশটা অন্যরকম হইতে পারত। অথবা আমরা লিডারশিপ কোয়ালিটি যতগুলা মানুষ আমরা দেখি, আপনি জাতীয় 4 নেতার কথা যদি ধরেন, শেখ মুজিবুরের কথা যদি বলেন, জিয়াউর রহমানের কথা যদি বলেন, তাদের হত্যা করার পর আমরা বাঙালিরা আজও পর্যন্ত ধরতে পারলাম না যে তাদের হত্যা কেন হইল, আর আদৌ তাদের হত্যার মধ্যে দিয়ে কি কোনো দলের ফায়দা হলো না কিছু হলো। আমরা তো নেতৃত্ব শূন্য হইলাম। আজ কেন আমাদের কোনো নেতৃত্ব নেই? কারণ এটা আমরা কখনোই বুঝতে পারি নাই, যেটা বাহিরের কান্ট্রির একটা স্ট্র্যাটেজি ছিল যে বাংলাদেশকে নেতৃত্ব শূন্য করা। সেই ট্র্যাপগুলোতে আমাদের নেতারা বারবার কেন পা দিচ্ছে। আপনি 2024 পর্যন্ত যদি দেখেন, আমাদের প্রত্যেকটা প্রধানমন্ত্রী, প্রত্যেকটা রাষ্ট্রপতি সবাই এই ট্র্যাপগুলোতে পাড়া দিচ্ছে। আপনি পিলখানার যদি আপনার হত্যাযোগের কথা বলেন, শাপলা চত্বরের কথা বলেন, সব কিছুতেই এগুলো কখনোই আমার দেশের কোনো ফায়দার জন্য করা হয়নি। এটা ভিন্ন দেশের কোনো ফায়দার জন্য করা হয়েছে। আর যে ট্র্যাপগুলোতে আমরা বারবার পা দিচ্ছি, আজ যদি আমরা এই ট্র্যাপগুলোতে পা না দিতাম তাহলে আমরা নেতৃত্ব শূন্য থাকতাম না। আজ আমাদের ভাবতে হইতেছে নতুন লিডারশিপ করার, ভাবতে হইতেছে কে করবে না করবে, এগুলো বারবার কেন ভাবতে হইতেছে। আমরা কেন স্বাধীনতা দ্বিতীয়বার অর্জন করার জন্য যুদ্ধ করলাম, বা আমরা কেন বলতেছি যে আমরা স্বাধীন হয়েছি আজকে এই তারিখ অমুক তারিখে। স্বাধীনতা আমরা আগেই পাইছি, বা স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি আদৌ তখনও, এখনও আমরা পারতেছি না। আদৌ যেই পরিস্থিতি বাংলাদেশে এখনও সম্ভব না। বিষয়টা হলো যতদিন পর্যন্ত আমরা এই বাহিরের শক্তিটা চিহ্নিত করতে না পারবো, আর এই বাহিরের শক্তির উৎস সম্পর্কে না জানতে পারবো, আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে স্বাধীনতা রক্ষা করা সম্ভব না।